আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা লাইভে আসছি অনার্স প্রথম বর্ষ সাবজেক্টিভ কোর্স উদ্ভিদবিদ্যা বিভাগ মাইক্রোবায়োলজি অষ্টম অধ্যায় অ্যাক্টিনোমাইসিটিস নিয়ে। আশা করছি তোমাদের ভয়েস শুনতে কোনো সমস্যা হচ্ছে না, ভিডিও দেখতেও কোনো সমস্যা হচ্ছে না। আজকের ক্লাসে আমাদের একজন নতুন ছাত্রী আছে। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। হ্যাঁ, শাহিন আসো। নতুন অতিথিকে আজকে তোমাদের সামনে পরিচয় করে দিতে চাই। সাথে আছেন সাজ্জাদুল বারী শাহিন, আমার ছোট ভাই, বিএসসি অনার্স এমএসসি উদ্ভিদবিদ্যা, ঢাকা কলেজ। আজকে এই ছোট টপিকটা অ্যাক্টিনোমাইসিটিস। শাহিনকে পরিচালনা করার জন্য বলছি। আশা করছি তোমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, একটা বৈচিত্র্য আসবে শিক্ষকের মধ্যে, এবং আমি এটাও বিশ্বাস করি তোমরা কেউ হতাশ হবে না, এবং তোমাদের ক্লাসের ফিডব্যাক নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। ওকে, আমি শাহিনকে ক্লাসটা পরিচালনা করার জন্য আহ্বান করছি। ভিতরে চল। দেখো এখানে উপরে লেখা আছে না? এখানে এখানে একটা সূত্র উপরে লেখা আছে না? হ্যাঁ, তখন এই যে এর নিয়ে দেখো পেন ছাড়াই আসতে হবে। ওকে, হচ্ছে এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে। এই সিলেবাসটা দিয়ে শুরু করো। আগে সিলেবাসটা বলো কি কি আছে, কোশ্চেন কি আছে, আলোচনা শুরু করো। ওখানে তুমি দেখতে পারবো। হ্যাঁ, কমেন্ট সব দেখতে পারবো। ঠিক, সাউন্ডটা কমিয়ে দে। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদুল বারী শাহিন, আপনাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। তো এরপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হয়তো আমি মাঝে মাঝে ক্লাস নেব ভাইয়ের সাথে। তো ভাইয়ের সাথে আপনারা সকলে পরিচিত আছেন, আশা করি ধীরে ধীরে আমার সাথেও পরিচিত হয়ে যাবেন সকলে। তো আজকে আমাদের হচ্ছে ক্লাসের টপিক, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস। তো অ্যাক্টিনোমাইসিটিসে আমাদের যে সিলেবাসের আলোচনা আছে, সেখানে সিলেবাসে আছে হচ্ছে প্রথম আছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। তো এরপরে আছে হচ্ছে আমাদের জেনারেল ক্যারেক্টার্স। তো এখানে হচ্ছে কি সাধারণ বৈশিষ্ট্য, জেনারেল ক্যারেক্টার্স মানে। এরপরে আছে হচ্ছে মরফোলজি অ্যান্ড ফিজিওলজি। তো এখানে হচ্ছে আমাদের যে অ্যাক্টিনোমাইসিটিসের শরীরভিত্তিক যে গঠনটা আছে সেটাও আমাদের কি আছে, সিলেবাসে আছে। এরপরে আছে হচ্ছে ডাইভার্সিটি। এরপরে আছে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিসের আমাদের যে ইম্পর্টেন্স বা অ্যাক্টিনোমাইসিটিসের যে গুরুত্ব সেটা আছে। তো এরপরে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন ইন বায়োটেকনোলজি। তো অ্যাক্টিনোমাইসিটিসকে বায়োটেকনোলজিতে কিভাবে ব্যবহার করা হয় এটাও আমাদের সিলেবাসে আছে। তো আমরা ধারাবাহিকভাবে আজকে ক্লাসে এই টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে সকলে হচ্ছে আমার কথা বুঝতে পারতেছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু আপনারা একটু জানান। ব্যবহার করা হয় এটা আমাদের সিলেবাসে আছে। তো আমরা আজকে ক্লাসে এই টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো তাহলে সকলে বুঝতে পারতেছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু আপনারা একটু জানান। আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে আমার কথা। আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক মনে স্লো হয়ে গেছে। আচ্ছা, শোনা যাচ্ছে, একজন বলছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমে আমাদের যে আলোচনা আছে এটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস কি সেটা জানতে হবে, এবং অ্যাক্টিনোমাইসিটিস এর যে বৈশিষ্ট্য আছে সেটা জানতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, অ্যাক্টিনোমাইসিটিসটা কি এটা জানবো। তো অ্যাক্টিনোমাইসিটিস শব্দটি আসছে আমাদের হচ্ছে দুইটা গ্রিক শব্দ, হচ্ছে অ্যাকশন এবং হচ্ছে মাইসিস থেকে।
এই দুইটা গ্রিক শব্দ, একটা হচ্ছে অ্যাকশন এবং একটার নাম হচ্ছে মাইসিস। তো এই গ্রিক শব্দ অ্যাকশন শব্দের অর্থ হচ্ছে আমাদের রশি, আর এই মাইসিস শব্দের অর্থ আমরা জানি হচ্ছে ফাঙ্গাস বা হচ্ছে ছত্রাক। তাহলে এই যে অ্যাকশন এবং ছত্রাকের সমন্বয়ে অ্যাক্টিনোমাইসিটিস এর যে শব্দটা আসছে, এটা হচ্ছে গ্রিক ভাষায় একটা শব্দ থেকে আসছে। তো আমরা হচ্ছে দেখবো যে অ্যাক্টিনোমাইসিটিস এর সংজ্ঞাটা এবারে কি। তো অ্যাক্টিনোমাইসিটিস এর সংজ্ঞা হচ্ছে এরা আদিকোষী। অ্যাক্টিনোমাইসিটিস গুলো হচ্ছে আদিকোষী, এককোষী, শাখান্বিত, মাইসেলিয়াম বিশিষ্ট, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে আবার দেখি, এই অ্যাক্টিনোমাইসিটিস হলো আদিকোষী, এককোষী, শাখান্বিত মাইসেলিয়াম বিশিষ্ট ছত্রাক, যারা কি করে প্রধানত কনিডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে। তাহলে আবার একটু লিখি, দুঃখিত একটু কেটে গেছিল, যে অ্যাক্টিনোমাইসিটিস হলো আদিকোষী, এককোষী, শাখান্বিত মাইসেলিয়াম বিশিষ্ট অণুজীব, যারা প্রধানত কনিডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে। কনিডিয়া। তাহলে আমরা দেখলাম যে অ্যাক্টিনোমাইসিটিসটা কি। অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে আদিকোষী, এককোষী জীব, যারা হচ্ছে বহু শাখা বিশিষ্ট মাইসেলিয়াম দ্বারা গঠিত, এবং এরা প্রধানত কি করবে, যে কনিডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করবে। তো এরপরে আমাদের হচ্ছে, আমরা প্রথমে সংজ্ঞা জানলাম। তো সংজ্ঞাতে আশা করি কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থেকে থাকে, আপনারা হচ্ছে কোথাও না বুঝতে পারলে কোনো শব্দের অর্থ, সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন, নির্ভয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আছে আমাদের হচ্ছে কি অ্যাক্টিনোমাইসিটিস এর যে বৈশিষ্ট্য। তো আমরা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস এর বৈশিষ্ট্য আলোচনা করব এবারে। তো আপনারা সংজ্ঞাটা উঠে নিছেন কিনা, যদি উঠে নিয়ে থাকেন তাহলে হচ্ছে ডান লেখেন। আমি হচ্ছে তাহলে অ্যাক্টিনোমাইসিটিস এর যে কি আছে, বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যটা হচ্ছে দেখব।
যদি সংজ্ঞাটা লেখা হয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা হচ্ছে জানান, তাহলে আমরা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস এর বৈশিষ্ট্যে চলে যাব। আচ্ছা, একজন সালাম দিছেন, ওয়ালাইকুম সালাম। এটা ক্লিন করা ছাড়া লেখা যাবে? আচ্ছা, এটা আপনাদের হয়তো হয়ে গেছে, আমরা এটা ক্লিন করে দেই। তো এরপরে আমরা হচ্ছে এর বৈশিষ্ট্য দেখব। তো অ্যাক্টিনোমাইসিটিস এর প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা সংজ্ঞাতে পড়ছিলাম, এটা হচ্ছে কি, অ্যাক্টিনোমাইসিটিস গুলো হচ্ছে আদিকোষী, এরা আদিকোষী। এরপরে হচ্ছে যে বৈশিষ্ট্যটা আমরা দেখছিলাম, এদের যে দেহটা গঠিত হবে সেটা কি হবে, শাখান্বিত মাইসেলিয়াম দ্বারা গঠিত হবে। ঠিক আছে, এদের দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত। এরা যেহেতু আদিকোষী, এরা কি করবে, এক কোষ থেকে আচ্ছা বংশবিস্তার শুরু করবে। পরবর্তীতে দেখা যাবে যে এদের হচ্ছে দেহে কি হবে, একাধিক নিউক্লিয়াসের সৃষ্টি হবে। এজন্য এদেরকে আমরা হচ্ছে বলবো কি, সিনোসাইটিক। ঠিক আছে, যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো হচ্ছে সিনোসাইটিক বৈশিষ্ট্যের। এরপরে কি হবে, এদের 3 নম্বরে এরা অধিকাংশ হচ্ছে মৃতজীবী এবং কিছু আছে যারা হচ্ছে পরজীবী। তো এরা প্রধানত কি, মৃতজীবী, কিছু আছে পরজীবী। এদের হচ্ছে যে বিস্তারটা হবে, এদের বিস্তারের জন্য আমাদের তাপমাত্রার প্রয়োজন হবে হচ্ছে, বিস্তারের জন্য 28 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে আমরা 3টা বৈশিষ্ট্য দেখলাম। প্রথমটা দেখছি কি, এরা হচ্ছে আদিকোষী, আর এদের দেহ যেটা হবে সেটা হবে হচ্ছে শাখান্বিত, মানে বহু শাখা বিশিষ্ট হবে, আর মাইসেলিয়াম দ্বারা গঠিত হবে। এবং এখানে কি থাকবে, এই মাইসেলিয়ামে একাধিক হচ্ছে নিউক্লিয়াস থাকবে, এজন্য এদেরকে বলবো আমরা হচ্ছে সিনোসাইটিক। এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা দেখছি, যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো প্রধানত কি হবে, মৃতজীবী হবে, এবং কিছু কিছু সদস্য আছে যারা হচ্ছে পরজীবী হবে। এবং এই যে অ্যাক্টিনোমাইসিটিস গুলোর যে বংশ বিস্তার করবে, এর জন্য যে সুবিধাজনক তাপমাত্রা সেটা হচ্ছে 28 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এরপর আমরা হচ্ছে 4 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা দেখব। এরা কি করবে, যে এদের যৌন জনন অনুপস্থিত। যৌন জনন অনুপস্থিত। আচ্ছা, এখানে লেখা যায় কিনা, তাহলে যেহেতু এদের যৌন জনন অনুপস্থিত, তাহলে এরা কি করবে, অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করবে। আবার এদের অযৌন জননে আবার বিভিন্ন প্রকার আছে। এদের একটা প্রকার হচ্ছে কনিডিয়ার মাধ্যমে এরা প্রধানত কি করবে, বংশ বিস্তার করবে। এরপরে এরা হচ্ছে ফিশনের মাধ্যমে বংশ বিস্তার করবে, এবং এরা স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করতে পারবে। তাহলে এরা কি করে, অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে।
মাধ্যমে বংশ বিস্তার করবে, বংশ বিস্তার করে। তাহলে কি বললাম যে এদের অযৌন জননের মধ্যে কি কি থাকবে? প্রধানত অযৌন জননের মাধ্যমে যে পদ্ধতিতে বংশ বিস্তার করবে সেটার নাম হচ্ছে কনিডিয়া। এছাড়াও আরো দুইটা মাধ্যমে এরা অযৌন জনন ঘটাতে পারে, একটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, আর একটা হচ্ছে কি বলছিলাম, একটা বলছি হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, একটা হচ্ছে ফিশনের মাধ্যমে, আর একটা হচ্ছে কনিডিয়া সৃষ্টির মাধ্যমে। আচ্ছা, এই পাঁচটা কি হয়েছে কিনা দেখেন একটু। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এর পরের গুলা দেখি। যে পাঁচটা লিখছি না, ছয়। এদের হচ্ছে যে বৃদ্ধিটা হয়, এটা বৃদ্ধি হবে অত্যন্ত ধীর গতির, মানে এদের বৃদ্ধি মন্থর হবে, বৃদ্ধি মন্থর গতির লেখা যায়, মন্থর বা হচ্ছে অত্যন্ত ধীর গতির। এরপরে যে 7 নম্বর যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হবে হচ্ছে এদের ব্যাস হবে 0.5 থেকে 1.2 মাইক্রন পর্যন্ত হতে পারে। তাহলে আমরা যে বৈশিষ্ট্যটা দেখলাম সে বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? এরা হচ্ছে প্রধানত যে কি হবে, এরা প্রধানত হচ্ছে প্রোক্যারিওটের জীব বা আদিকোষী জীব। এরপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা দেখছি, এদের হচ্ছে কি থাকবে, শাখান্বিত মাইসেলিয়াম থাকবে। আমাদের সিলেবাসে যেহেতু গঠন আছে, যখন আমরা গঠনে যাব তখন আমরা জানবো যে মাইসেলিয়াম কি। এরপরে হচ্ছে এরা কি করবে, এরা হচ্ছে প্রধানত যে মৃতজীবী, মানে কি করবে, এরা হচ্ছে মৃত জীবজন্তু, মানে মৃত যে জীব দেহগুলো থাকবে সেখানে এরা হচ্ছে কি করবে, বসবাস করবে। এবং এদের যে স্বভাবটা সেটা হচ্ছে পরজীবী। কিছু কিছু সদস্য আছে যারা পরজীবী হিসেবে অন্য জীবের দেহে হচ্ছে বসবাস করে। আর এদের বিস্তারের জন্য, মানে বংশ বিস্তারের জন্য যে তাপমাত্রাটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 28 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তারপরে আমরা দেখছি যে অ্যাক্টিনোমাইসিটিসে কি হয় না, যে অযৌন মানে যৌন জনন হয় না, এদের কি হয়, অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে। তো এই অযৌন জননের আবার হচ্ছে 3টা পদ্ধতি আছে। এরা প্রধানত যে অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে সেটার নাম হচ্ছে কি, কনিডিয়া। এরপরে আরো দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, আর একটা কি করে, যে ফিশন পদ্ধতিতে হচ্ছে বংশ বিস্তার করে থাকে। এরপরে দেখছি হচ্ছে 6 নম্বর যে বৈশিষ্ট্য, এদের হচ্ছে যে বৃদ্ধিটা হয় অত্যন্ত ধীর গতির হয়। এরপরে কি হয়, এদের হচ্ছে ব্যাসটা কত হবে, যে 0.5 থেকে 1.2 মাইক্রনের মধ্যে হয়ে থাকে সাধারণত। এরপরে এই অ্যাক্টিনোমাইসিটিসের যে আর একটা বৈশিষ্ট্য আছে, এরা কি করে, এরা একটা বিন্দুকে কেন্দ্র করে সেইখানে কলোনিবদ্ধভাবে বসবাস করে। তো এটাকে বলা হচ্ছে কি, চচ্ছটা ছত্রাক বা রে ফানজাই বলা হয়। তো অনেক সময় বলা হয় যে অ্যাক্টিনোমাইসিটিসকে চচ্ছটা ছত্রাক বলা হয় কেন? তাহলে কি বলতে পারবো আমরা, যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো কি করে, একটা বিন্দুকে কেন্দ্র করে সেখানে কলোনিবদ্ধভাবে বসবাস করার জন্য এদেরকে আমরা বলি হচ্ছে চচ্ছটা ছত্রাক বা রে ফানজাই। আশা করি অ্যাক্টিনোমাইসিটিস এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যের মধ্যে কারো কোনো সমস্যা নাই। আর এটা বৈশিষ্ট্যটা আপনারা উঠে নিছেন কিনা জানান, তাহলে আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা, এই যে অ্যাক্টিনোমাইসিটিস এর যে বৈশিষ্ট্য আমরা দেখলাম, এই বৈশিষ্ট্যের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আপনারা হচ্ছে বলতে পারেন। যদি কোথাও কোনো শব্দের অর্থ বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আপনারা জানাইলে আমি হচ্ছে সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরো একজন সালাম দিছেন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বৈশিষ্ট্যের মধ্যে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা জানান। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে ডান লেখেন, অথবা লেখেন যে স্যার বুঝতে পারছি, তাহলেই হবে। এখানে দেখতেছি অনেক স্লো। এরপরে আমাদের যে
কি হলো ভাই, এটা হচ্ছে চলে আসলো না? ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটা অ্যাক্টিনোমাইসিটিস ঘটিত যে 5টি রোগের নাম, আসলে এখানে হচ্ছে প্রশ্ন হয়তো ভুল আছে, এখানে হবে হচ্ছে অ্যাক্টিনোমাইস, কি হবে যে অ্যান্টিবায়োটিক যে উৎপন্ন হয় সেই অ্যান্টিবায়োটিক উৎপাদনের হচ্ছে 5টি অ্যান্টিবায়োটিকের হচ্ছে নাম লিখবো। এখানে হবে হচ্ছে 5টি অ্যান্টিবায়োটিকের নাম। এখানে আমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে আমাদের হচ্ছে প্রয়োগটা ছিল কি বায়োটেকনোলজিতে, এই যে অ্যাক্টিনোমাইসিটিস যা আছে এদের হচ্ছে প্রয়োগটা ছিল, সেই কারণে এদের হচ্ছে কি করব যে বায়োটেকনোলজিতে মূলত ব্যবহার করা হয় হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজে এই অ্যাক্টিনোমাইসিটিস গুলোকে। আচ্ছা, তো আচ্ছা, সকলে বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমরা যে বললাম যে বায়োটেকনোলজিতে অ্যাক্টিনোমাইসিটিস এর ব্যবহার আছে, তো এই অ্যাক্টিনোমাইসিটিস তাহলে হচ্ছে কি যে আমরা সংজ্ঞাটা জানছি, এরপরে অ্যাক্টিনোমাইসিটিস এর বৈশিষ্ট্য জানছি, এবারে আমরা কি করব যে 5টা অ্যান্টিবায়োটিকের নাম জানবো, এবং এই 5টা অ্যান্টিবায়োটিক কি হয়, কোন কোন হচ্ছে প্রজাতির, আমাদের যে এই যে অ্যাক্টিনোমাইসিটিস এর যে প্রজাতিগুলো আছে কোন কোন প্রজাতি থেকে উৎপন্ন হচ্ছে সেটা আমরা জানবো। তো তাহলে হচ্ছে প্রথমে লিখে নেই যে কলাম করবেন এভাবে যে অ্যান্টিবায়োটিকের নাম, নাম, আর এর পাশে হবে হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রজাতির নাম। আচ্ছা, আপনারা চাইলে এভাবে হচ্ছে আপনারা কলাম করে নিতে পারেন। তো প্রথম যে অ্যান্টিবায়োটিকটার নাম আমরা লিখবো সেটার নাম লিখবো হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এটা বহুল প্রচলিত একটা অ্যান্টিবায়োটিক, স্ট্রেপ্টোমাইসিন। তো এই স্ট্রেপ্টোমাইসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে আমাদের, এটা উৎপাদন হবে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস থেকে। তো নামটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস। আচ্ছা, তাহলে প্রথম যে অ্যান্টিবায়োটিকটা আমরা দেখলাম সেটার নাম কি দেখলাম যে স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস থেকে আমাদের যে অ্যান্টিবায়োটিকটা উৎপাদন হয় সেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এরপরে আমরা যে 2 নাম্বার যেটা দেখবো সেটার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন যে অ্যান্টিবায়োটিকটা আছে এটা উৎপাদন হবে কই থেকে, এই যে স্ট্রেপ্টোমাইসিস টেক্সাস থেকে উৎপন্ন হবে। যেহেতু এই প্রজাতিগুলো হচ্ছে আমরা বৈজ্ঞানিক নাম লিখতেছি, তো প্রজাতিতে আমরা হচ্ছে সবাই জানি কি যে প্রথম আমাদের যে বৈজ্ঞানিক নাম থাকে প্রথম নামটা হচ্ছে গণের থাকে এবং দ্বিতীয় যে নামটা থাকে সেটা হচ্ছে প্রজাতির থাকে। তো গণের নামের প্রথম অক্ষরটা আমাদের কি হয় যে ক্যাপিটাল লিটার হয়, এবং প্রজাতির সবগুলো অক্ষরই হচ্ছে কি হবে আমাদের স্মল লিটার হবে। এরপরে আমরা যে বৈজ্ঞানিক নামকরণের যে নীতিমালা পড়ছিলাম সেই নিয়মে আমাদের ছিল কি যে গণের নিচে এবং প্রজাতির নিচে দাগ দিতে হবে। তো যখন আপনারা উত্তর করবেন পরীক্ষার খাতায় তখন হচ্ছে এই বিষয়টা মানে অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমরা হচ্ছে যে তৃতীয় যেটা দেখবো সেটার নাম হচ্ছে নিওমাইসিন। এই যে নিওমাইসিন যেটা আমাদের হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটা উৎপাদন হবে, এই নিওমাইসিনটা হবে হচ্ছে
এটাও স্ট্রেপ্টোমাইসিন থেকে হবে। এটার নাম হচ্ছে যে স্ট্রেপ্টোমাইসিস ফ্রেডি নামক যে আমাদের অ্যাক্টিনোমাইসিটিসের যে প্রজাতি আছে, সেইখান থেকে কি হবে, এই নিওমাইসিন নামক অ্যান্টিবায়োটিকটা উৎপাদন হবে। এরপরে দেখেন আমাদের হচ্ছে 4 নাম্বার যেটা আমরা দেখব সেটার নাম হচ্ছে হ্যামিসিন। হ্যামাইসিন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই স্ট্রেপ্টোমাইসিস থেকে উৎপাদন হবে। এর নাম হচ্ছে এটা হচ্ছে আমাদের যে হ্যামাইসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটা স্ট্রেপ্টোমাইসিসের পিমপ্রিং যে আছে প্রজাতি, সেইখান থেকে আমাদের কি হবে, যে হ্যামাইসিন অ্যান্টিবায়োটিকটা উৎপাদন হবে। তো আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের নাম আমরা দেখবো, যেহেতু 5টায় আমাদের পরীক্ষাতে আসে। 5টা আসে হচ্ছে বিশেষ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে 7 কলেজে, সেখানে আসছে। তো বিগত বছরের যে প্রশ্নগুলো আমরা দেখছি অ্যানালাইসিস করে, সেখানে মূলত আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদের হচ্ছে 2টা অথবা 3টায় আসে বেশিরভাগ। তারপর আমরা হচ্ছে 5টা জানে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আরেকটা কই লিখি আপনাদের। আচ্ছা, এখানে লিখে দেই। তার 5 নাম্বারটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিন। এখানে লেখা যায় না। আচ্ছা, আপনারা হয়তো লিখে নিয়েছেন এখানে উপরে দিয়ে। এটা হচ্ছে, এটাও স্ট্রেপ্টোমাইসিস থেকে উৎপন্ন হবে। এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিসের যে প্রজাতি থেকে হবে সেটার নাম হচ্ছে ক্রাইসোমেলাস। এটা হচ্ছে CRYSOMALLUS। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম, আচ্ছা 4th ইয়ারের ক্লাস। আচ্ছা, 4th ইয়ারে আমি হচ্ছে আপনাদের এর আগেও আমি হচ্ছে যে কি বলে যে 3টা ব্যাচ পড়াইছি। 4th ইয়ারে আমি শুধুমাত্র একটা কোর্সই করাই। যারা এখানে যারা আছে সবাই তো 1st ইয়ারের। আমি 4th ইয়ারের হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স যেটা আছে, যে পরিসংখ্যান, ওইটা হচ্ছে ক্লাস নেই। তো আপনারা যারা 4th ইয়ারে আছেন তারা যদি করতে চান করতে পারেন। এছাড়াও ইজি বায়োলজি থেকে আমাদের হচ্ছে সেকেন্ড ইয়ার অনার্সের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং হচ্ছে 4th ইয়ারের যে ক্লাস আছে, আমরা সেগুলো একাডেমিক কোর্স চালু করার চেষ্টা করতেছি। তো যেহেতু এখন হচ্ছে আমাদের ইজি বায়োলজিতে আরো অনেকগুলো কোর্স চালু আছে বর্তমানে, তো এই প্রেশারের কারণে বর্তমানে আমরা পারতেছি না। তারপর যদি আপনাদের আগ্রহ থাকে, যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং 4th ইয়ার, আমরা কোন ব্যাচটাকে আগে চালু করব সেটা নির্ভর করবে হচ্ছে শিক্ষার্থীদের যে আগ্রহ আছে কিনা সেটার উপরে। যদি দেখে যে অনেক বেশি শিক্ষার্থী আমাদেরকে বলে বা জানায়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাসটা চালু করব। যে ব্যাচ আগে জানাবে আমরা তাদেরটা চালু করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে বলেন, আমরা যে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিসের যে প্রথমে সংজ্ঞা জানছি, এরপরে হচ্ছে কি জানছি, যে বৈশিষ্ট্য, এরপরে দেখলাম আমরা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক গুলো উৎপন্ন হয় কি বলে যে অ্যাক্টিনোমাইসিটিসের যে যে প্রজাতি থেকে অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয় সেই অ্যান্টিবায়োটিকের নাম দেখলাম, এবং হচ্ছে কোন কোন প্রজাতি থেকে উৎপন্ন হয় সেইগুলো হচ্ছে দেখলাম। তো আশা করি এর মধ্যে কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে জানান, বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় জানান। এখানে হচ্ছে যেহেতু ইরেজারটা কাজ করতেছে না, তো এখানে হচ্ছে কি হবে যে ক্রাইসোমেলাস, MALLUS। আচ্ছা, এ পর্যন্ত হইলে আপনারা হচ্ছে জানান, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। তাহলে এটা ক্লিন করে দিলাম। বারোটা
আচ্ছা, এইখানে আমরা হচ্ছে দেখবো এবারে অ্যাক্টিনোমাইসিটিসের যে গঠন, এটা আসলে 3 নম্বর হওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক, আমরা আগ পিস করে ওটার সমস্যা না, আমরা হচ্ছে দেখি। তো আমরা যে এই যে মরফোলজি এন্ড হচ্ছে ফিজিওলজি দেখছিলাম যে অ্যাক্টিনোমাইসিটিস আমাদের সিলেবাসে আছে। তো এই অ্যাক্টিনোমাইসিটিসের যে, আচ্ছা ফোনটা রেখে দে যেহেতু কারো কোনো সমস্যা নাই। দেখেন, তাহলে এই যে আমরা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিসের যে গঠনটা দেখব, সেইখানে আমাদের কি আছে, আমরা প্রথমে একটা কথা বলছিলাম আমি যে বৈশিষ্ট্যের ক্ষেত্রে, ওটা লিখে দেই নাই, শুধু মুখে বলছিলাম যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো কি করে, যে একটা বিন্দুকে কেন্দ্র করে এরা হচ্ছে কি করে, যে কলোনিবদ্ধভাবে বসবাস করে। তো এই কারণে অ্যাক্টিনোমাইসিটিসকে আমরা বলি কি, যে চচ্ছড়া ছত্রাক। তো এই যে অ্যাক্টিনোমাইসিটিসের যে কলোনি আছে, সেই কলোনি থেকে আমরা যদি একটা অ্যাক্টিনোমাইসিটিস যে ছত্রাক আছে বা অণুজীব বলা হচ্ছে, এটা আসলে যে অণুজীব নাকি ছত্রাক, এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো মতবিরোধ আছে। তো আমরা হচ্ছে যেহেতু বইয়ে এটাকে ছত্রাক হিসেবে আলোচনা করা আছে, আমরা ছত্রাকই বারবার বলতেছি, মূলত এটাকে আমরা বলবো হচ্ছে অণুজীব। আচ্ছা, এখন দেখেন যে আমরা এই যে অ্যাক্টিনোমাইসিটিসের একটাকে যদি আলাদা করি, অণুজীবকে বা ছত্রাককে, তখন আমরা কি পাবো, অ্যাক্টিনোমাইসিটিস এই যে যে বিষয়, যে জিনিসটার উপরে এ হচ্ছে কি করবে, অবলম্বন করে হচ্ছে বেড়ে উঠবে, এর শাখাটা যেটা বেড়ে উঠবে, সেই শাখাটার নাম হবে হচ্ছে প্রাইমারি মাইসিলিয়াম। এটা কি হবে, যে আমরা পড়ছিলাম যে অধিকাংশ যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো আছে, এরা হচ্ছে কি হবে, মৃতজীবী হবে এবং হচ্ছে পরজীবী হবে। তো এরা কি করবে, যে বিভিন্ন যে মৃত জীব দেহ আছে বা বিভিন্ন ধরনের হচ্ছে পদার্থ আছে, তাদের উপরে কি করবে, যে যে অংশটুকু এরা হচ্ছে অবলম্বন করে বেড়ে উঠবে, সেই যে ছত্রাকের যে শাখাটা থাকবে সেটার নাম হচ্ছে প্রাইমারি মাইসিলিয়াম। তো এই প্রাইমারি মাইসিলিয়ামটা হচ্ছে গঠিত হবে ছত্রাকটা যখন অবলম্বন করে যখন বেড়ে উঠবে, সেটা হচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে যে ছত্রাকের যে গঠনটা থাকবে সেটা হচ্ছে এই পর্যন্ত থাকবে, মানে প্রাথমিক গঠনটা এই পর্যন্ত হচ্ছে থাকে সাধারণত। তো এরপরে কি হবে, 7 দিন অতিক্রম করার পরে এই যে আমাদের যে প্রাইমারি যে মাইসেলিয়ামটা আছে, এই প্রাইমারি মাইসেলিয়াম থেকে এখানে আবার হচ্ছে মানে অনেকগুলো শাখা প্রশাখা বিশিষ্ট, এরকম আরো একাধিক শাখা প্রশাখা বিশিষ্ট হচ্ছে কি হতে পারে, এদের যে দেহটা হচ্ছে গঠিত হতে পারে। তো এই দেহটা হচ্ছে যেটা আমাদের পরবর্তীতে এই প্রাইমারি মাইসেলিয়ামের পরে 7 দিন পরে যেটা হচ্ছে উৎপন্ন হবে, সেটার নাম হচ্ছে সেকেন্ডারি বা গৌণ মাইসেলিয়াম বলবো আমরা। তো এই মাইসেলিয়াম বিষয়টা কি, মাইসেলিয়ামটা হচ্ছে ছত্রাকের যে দেহ থাকে সেটাকে বলা হয় হচ্ছে মাইসেলিয়াম। তো এরপরে দেখেন যে এর উপরে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্পোরের মতো এই যে অসংখ্য হচ্ছে কি দেখতে পাচ্ছি, কনিডিয়া দেখতে পাচ্ছি। তো এই কনিডিয়াটা কি, আমি আপনাদের বৈশিষ্ট্য যখন বলছিলাম তখনই বলছিলাম কি, যে অ্যাক্টিনোমাইসিটিস যে আমাদের কি আছে, এই যে অণুজীব বা ছত্রাক। তো এই অ্যাক্টিনোমাইসিটিস কি করে, যে এরা হচ্ছে যৌন জনন ঘটায় না, এরা কি করে, অযৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে। তো এই অযৌন জননের মধ্যে আবার কি করে, এরা হচ্ছে প্রধানত কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে, সেই কথাটা বলছিলাম। তো এই কনিডিয়া বিষয়টা কি, কনিডিয়া হচ্ছে অযৌন জননের জন্য বিশেষ ধরনের স্পোর, সেটাকে বলবো আমরা কি, যে কনিডিয়া। তাহলে এই যে অ্যাক্টিনোমাইসিটিস কি করে, যে অযৌন জনন ঘটানোর জন্য বিশেষ ধরনের স্পোর সৃষ্টি করে, যেটা হচ্ছে কি হয়, যে আমাদের যে গৌণ মাইসিলিয়াম আছে তার উপরে মানে শাখা আকারে থাকে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কনিডিয়া। ঠিক আছে, আচ্ছা, আশা করি এর যে গঠনটা ছিল এইটাই হচ্ছে গঠন, অনেক সহজ গঠন। যে অ্যাক্টিনোমাইসিটিস কি হয়, প্রথমে এটা হচ্ছে কোনো একটা অবলম্বনের উপর কি করে, যে বেড়ে ওঠে। তো এই অবলম্বনটা হচ্ছে 5 থেকে 7 দিন পর্যন্ত যে গঠনটা কাঠামোটা অর্জন করে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি মাইসেলিয়াম। এরপরে কি হবে, 7 দিন পার হওয়ার পরে এরা বহু শাখা প্রশাখা বিশিষ্ট হচ্ছে এই যে মাইসেলিয়াম সৃষ্টি করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে বায়োমাইসেলিয়াম বা হচ্ছে কি, যে গৌণ মাইসেলিয়াম। তো এই গৌণ মাইসেলিয়ামের উপরে আমাদের কি থাকবে, যে অসংখ্য স্পোরের মতো থোকায় থোকায় হচ্ছে কনিডিয়া থাকবে। আর এই কনিডিয়াটাকে আমরা বলতেছি কি, অযৌন জননের জন্য বিশেষ ধরনের স্পোর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হয়তো এই যে অ্যাক্টিনোমাইসিটিসের যে গঠনটা ছিল সেটাও আমরা বুঝতে পারছি।
বুঝতে পারছেন কিনা একটু আপনারা হচ্ছে জানান। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে ডান লেখেন। আচ্ছা, আচ্ছা, তো ওইখানে আমাদের যেটা ছিল 4 নাম্বার টপিক ছিল, আমরা ওই স্লাইডে ছিল জন্য ওইখান থেকে আমরা কি করছি যে আলোচনাটা শুরু করছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখন কি দেখব যে অ্যাক্টিনোমাইসিটিস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্য আছে সেইটা দেখব। তো এই যে অ্যাক্টিনোমাইসিটিস আর ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্য সেটাতে আমরা কি করছিলাম, আমরা যতগুলা হচ্ছে পার্থক্য লিখতে বলবে বা তুলনা লিখতে বলবে আমরা বারবার বলি ইজি বায়োলজি থেকে। আমি তো আপনাদের সামনে আসি না এর আগে, তো হারুন ভাই হচ্ছে বারবার আপনাদের বলছিল কি যে যখনই আমাদের পার্থক্য চাবে বা তুলনা চাবে 1 নম্বরে আমরা দিব কি সংজ্ঞা দিব। তো এই সংজ্ঞাটা হচ্ছে প্রথমে আমরা লিখবো যে অ্যাক্টিনোমাইসিটিস এর সংজ্ঞাটা আমরা কি পড়ছিলাম সেটা আমি আগেও লিখে দিছি, তো আবার লিখে দিচ্ছি যে এরা কি হয়, এরা প্রধানত হচ্ছে আদিকোষী, যে আদিকোষী, এককোষী, শাখান্বিত মাইসেলিয়াম দ্বারা গঠিত। অণুজীব। কোন বইয়ে লেখা আছে ছত্রাক, সমস্যা নেই, আপনারা অণুজীবও লিখতে পারেন, ছত্রাকও লিখতে পারেন। তাহলে আমরা কি বললাম যে অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে কি যে প্রোক্যারিওটিক জীব, এরা হচ্ছে এককোষী হয় এবং এদের যে মাইসেলিয়াম বা দেহটা যেটা গঠিত হয় সেটা হচ্ছে বহু শাখা প্রশাখা বিশিষ্ট হয়ে থাকে। আর এরা কি করে আমরা এরপরে দেখবো যে আমরা যেটা বৈশিষ্ট্য বলছিলাম যে এরপরের বৈশিষ্ট্যটা সেটা কি বলছিলাম যে এরা কনিডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে। তো সেটা আমরা হচ্ছে পরবর্তী বৈশিষ্ট্যে লিখবো। এরপরে হচ্ছে ব্যাকটেরিয়া কি, আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী জীব। তো এই ব্যাকটেরিয়াতে কি থাকে, এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে না ব্যাকটেরিয়াতে। তাহলে এটা লিখবেন যে হচ্ছে ব্যাকটেরিয়া হলো আদিকোষী জীব যেখানে কি হয় না, যে নিউক্লিয়াস অনুপস্থিত। আচ্ছা, এটা হচ্ছে আদিকোষী। এরপরে এদের হচ্ছে নিউক্লিয়াস থাকে না বা সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এখন এই যে এখানে দেখেন আমরা এখানে যেহেতু জায়গাগুলো আগে খুব করা হয়েছে। আচ্ছা, তো দেখেন যে আমরা হচ্ছে কি করছিলাম যে অ্যাক্টিনোমাইসিটিস এর ক্ষেত্রে আমি আর বৈশিষ্ট্য লেখার সময় বলছিলাম এরা কি হয় সিনোসাইটিক, মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। আর এই যে ব্যাকটেরিয়া যেটা আছে এই ব্যাকটেরিয়াতে কিন্তু কি থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না বা নিউক্লিয়াস থাকে না। তো এইটাই হচ্ছে সংজ্ঞাতে যে মেন পার্থক্য সেটা আমরা হচ্ছে জানলাম। এরা কি হয় না, এরপরে আমরা দেখব যে এই যে অ্যাক্টিনোমাইসিটিসে আমাদের হচ্ছে দেখছিলাম যৌন জনন হয় না, এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে হচ্ছে 2 নাম্বারটা কি হয় না, এদের যৌন জনন হয় না, যৌন জনন ঘটে না। মানে এদের যৌন জনন সম্পর্কে এখন পর্যন্ত বিজ্ঞানীরা কোনো হচ্ছে মানে এদের যৌন জননের অস্তিত্ব খুঁজে পায় না। এরপরে কি আছে যে এই ব্যাকটেরিয়া গুলা কি করে আবার কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটায়। এরা হচ্ছে কি করবে, কনজুগেশনের মাধ্যমে বংশ বিস্তার করে। বংশ বিস্তার করে। এরপরে দেখেন
এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা বলছিলাম, কি বলছিলাম, যে এরা অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে, তাই না? তাহলে এখানে যে অযৌন জনন ঘটায়, আমরা জানি ব্যাকটেরিয়াও অযৌন জনন ঘটায়। তাহলে এই যে অযৌন দুইটারই যে অযৌন জননের মধ্যে আমরা পার্থক্যটা কি খুঁজবো? আমরা বলছিলাম এর আগে, আমি বলছিলাম কি, যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো যে অযৌন জনন ঘটাবে, প্রধানত ঘটাবে হচ্ছে কনিডিয়ার মাধ্যমে, মানে কনিডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটাবে। তাহলে লিখবো যে হচ্ছে এরা প্রধানত কনিডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটে। আচ্ছা, কোথাও সমস্যা হচ্ছে? সমস্যা নাই। তাহলে দেখেন যে এরা কি করে, যে কনিডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটায়। আর ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়া করে হচ্ছে যে বাইনারি যে ফিশন আছে, সেই বাইনারি ফিশনের মাধ্যমে অযৌন জনন ঘটায়। তাহলে এরা প্রধানত বাইনারি ফিশন, বাইনারি ফিশনের মাধ্যমে কি করে? বংশ বিস্তার করে, মাধ্যমে অযৌন জনন করে। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর যে বৈশিষ্ট্যটা দেখলাম, অ্যাক্টিনোমাইসিস কি করবে? কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করবে। আর এই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে প্রধানত কি করবে? যে বাইনারি ফিশনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করবে। এরপরে হচ্ছে আমরা যে 4 নম্বর যে পার্থক্যটা দেখব, এই এখন পর্যন্ত অ্যাক্টিনোমাইসিটিস থেকে এই যে 500 প্রজাতির, মানে 500 প্রকার অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়েছে, ঠিক আছে? এটি থেকে, এখানে হচ্ছে এটি থেকে এখন পর্যন্ত হচ্ছে কি করা হয়েছে? এটি থেকে 500 প্রকার অ্যান্টিবায়োটিক উৎপাদন করার তথ্য পাওয়া গেছে। অ্যান্টিবায়োটিক উৎপাদন সম্পর্কে জানা গেছে। কিন্তু এই যে ব্যাকটেরিয়া যে আছে, এখন পর্যন্ত এত সংখ্যক মানে ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক উৎপাদনের তথ্য পাওয়া যায় না। তাহলে এদের থেকে এত পরিমাণে অ্যান্টিবায়োটিক তৈরির ঘটনা জানা যায়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 5 নম্বর যে বৈশিষ্ট্যটা দেখব, 5 নম্বরে দেখব হচ্ছে এই যে এদের যে স্বভাবটা আমরা দেখছিলাম কি, অ্যাক্টিনোমাইসিটিস গুলো হচ্ছে প্রধানত কি হয়, যে মৃতজীবী হয়। আর কিছু কিছু আছে যেগুলো আমাদের কি হয়, যে পরজীবী হয়। কিন্তু এই যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো আবার হচ্ছে কি করতে পারে না, এরা হচ্ছে স্বভোজী কোনো হচ্ছে প্রজাতি নাই। এই যে অ্যাক্টিনোমাইসিটিসে কি নাই, যে এরা প্রধানত মৃতজীবী হতে পারে অথবা হচ্ছে পরজীবী হতে পারে, কিন্তু এদের মধ্যে কোনো স্বভোজী প্রজাতির তথ্য এখন পর্যন্ত আমরা হচ্ছে জানি না। তাহলে এরা প্রধানত মৃতজীবী, কিছু আছে হচ্ছে পরজীবী। এরপরে হচ্ছে এদের
কোনো প্রজাতি স্বভোজী না। কিন্তু এই যে আমাদের ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া গুলো আবার কি আছে, যে আমরা জানি ব্যাকটেরিয়া গুলো মৃতজীবী হতে পারে আবার পরজীবী হতে পারে। তাহলে মূল পার্থক্যের বিষয়টা কি, যে এই যে ব্যাকটেরিয়া মৃতজীবী এবং পরজীবী হবে, কিন্তু ব্যাকটেরিয়াতে আবার হচ্ছে সব ভোজী যে প্রজাতি আছে সেগুলো হচ্ছে মানে কিছু কিছু প্রজাতি আছে যেগুলো হচ্ছে স্বভোজী। তাহলে এরা কি, এরা মৃতজীবী, কিছু আছে পরজীবী, এদের কোন কোন সদস্য আছে যারা কি স্বভোজী। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কয়টা বৈশিষ্ট্য দেখলাম, 5টা দেখলাম। এরপরে কি আছে, যে আমরা দেখছিলাম যে এই অ্যাক্টিনোমাইসিটিস গুলো হচ্ছে একটা কি করে, একটা বিন্দুকে কেন্দ্র করে, এরকম একটা বিন্দুকে কেন্দ্র করে এরা হচ্ছে অসংখ্য যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো আছে এরা হচ্ছে এভাবে কি করবে, কলোনিবদ্ধ ভাবে বসবাস করবে। এরকম হচ্ছে কলোনিবদ্ধ ভাবে বসবাস করবে। এজন্য এই অ্যাক্টিনোমাইসিটিস কে আমরা বলি হচ্ছে কি, যে চচ্ছড়া ছত্রাক। এটা একটা ধরেন যে অ্যাক্টিনোমাইসিটিস এর কলোনি, সেটা এইখানে কি আছে, যে অসংখ্য এরকম হচ্ছে আমাদের কি থাকবে, অ্যাক্টিনোমাইসিটিস থাকবে। তো সেটাকে আমরা এইখানে যে 6 নম্বর বৈশিষ্ট্য সেখানে লিখবো কি, যে এরা অ্যাক্টিনোমাইসিটিস গুলো হচ্ছে একটি বিন্দুকে কেন্দ্র করে কি করে, যে কলোনিবদ্ধভাবে বসবাস করে। এজন্য এই অ্যাক্টিনোমাইসিটিস কে কি বলা হয়, চচ্ছড়া ছত্রাক বলা হয়। এরপরে হচ্ছে আমরা যে ব্যাকটেরিয়া দেখব, তো ব্যাকটেরিয়া গুলা কি করে না, যে এরকম হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে কলোনিবদ্ধভাবে বসবাস করে না। এজন্য এ ধরনের কোনো হচ্ছে যে বৈশিষ্ট্যের কথা ব্যাকটেরিয়াতে উল্লেখ নাই। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে কি দেখব, এখানে হচ্ছে 5টা দেখছি আর একটা 6টা হইলে মূলত আপনাদের যে পার্থক্য আসে, পার্থক্য থেকে আপনারা হচ্ছে উত্তর করতে পারবেন। তাহলে বলেন তো যে এখানে কোথাও কি সমস্যা আছে কিনা আপনাদের। আচ্ছা, 4 নাম্বারটা কি লিখছেন? 4 নাম্বারটা লিখছি হচ্ছে যে এই যে অ্যাক্টিনোমাইসিটিস আছে, এই অ্যাক্টিনোমাইসিটিস গুলো থেকে এখন পর্যন্ত 500 প্রকারের অ্যান্টিবায়োটিক উৎপাদন হয়েছে বলে আমরা হচ্ছে জানতে পারি বিভিন্ন বই পুস্তক থেকে। কিন্তু এই যে ব্যাকটেরিয়া যে আছে, এই ব্যাকটেরিয়া গুলা থেকে এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক হচ্ছে অ্যান্টিবায়োটিক উৎপাদন হয়েছে, মানে এতগুলা হয় নাই। ঠিক আছে। আচ্ছা, ধীমান রয়, আপনি আবার একটু খেয়াল করেন যে এখানে যে বৈশিষ্ট্যটা লেখা হয়েছে 4 নম্বরে, যে এই অ্যাক্টিনোমাইসিটিস গুলো থেকে এখন পর্যন্ত 500 প্রকারের অ্যান্টিবায়োটিক উৎপাদন সম্পর্কে জানা গেছে। ঠিক আছে, এইটা লিখছি। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তাহলে আমরা কি পরবর্তী টপিকে যাব কিনা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এর পরের টপিকে যাব। এটা হচ্ছে আশা করি সবাই উঠে নিয়েছেন। তো এরপরের টপিকটা আমাদের যে অ্যাক্টিনোমাইসিটিস এর অর্থনৈতিক গুরুত্ব আছে। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা এরপরে আমরা হচ্ছে কি করব, অ্যাক্টিনোমাইসিটিস এর যে অর্থনৈতিক গুরুত্বটা সেটা হচ্ছে দেখব। তো অ্যাক্টিনোমাইসিটিস এর অর্থনৈতিক গুরুত্ব বলতে কি বোঝাচ্ছে, এই যে অর্থনৈতিক গুরুত্বের কথা যখনই আমাদের বলা থাকবে তখনই আমরা কি করব, যে এর উপকারের দিকের কথা উল্লেখ করব। যে কোনো বিষয়ে যখনই আমাদের অর্থনৈতিক গুরুত্বের কথা বলবে এর কিছু উপকারের দিক দিব, এরপর হচ্ছে কিছু কি করব, অপকারের দিকের কথা হচ্ছে আমরা
আলোচনা করব। তাহলে এই যে অ্যাক্টিনোমাইসিটিস থেকে আমরা প্রথমে যখন হচ্ছে বৈশিষ্ট্য পড়ছি, এরপরে কি পড়ছি যে গঠন পড়ছি, এরপরে কি পড়ছি যে অ্যাক্টিনোমাইসিটিস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য দেখছি। এবারে আমরা কি করব যে অর্থনৈতিক গুরুত্ব দেখব এবং কিছু অ্যান্টিবায়োটিকের নামও আমরা হচ্ছে দেখছিলাম। তাহলে এই যে উপকারী হচ্ছে গুরুত্ব, ঠিক আছে, লিখবেন যে অ্যাক্টিনোমাইসিটিস এর অ্যাক্টিনোমাইসিটিস এর উপকারী গুরুত্ব। তাহলে এর উপকারী গুরুত্বের মধ্যে প্রথমে আমরা লিখবো হচ্ছে কি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী হিসেবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো আছে এর উপকারী একটা দিক কি যে এগুলো থেকে আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক উৎপাদন করতে পারি। যেমন আমরা কি দেখছিলাম যে স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস থেকে উৎপাদন হয়। তো এরকম আরো আমরা অ্যান্টিবায়োটিক দেখছিলাম যে স্ট্রেপ্টোমাইসিন দেখছিলাম, নিওমাইসিন দেখছিলাম, তারপরে হচ্ছে টেট্রাসাইক্লিন দেখছিলাম, ইরিথ্রোমাইসিন দেখছিলাম। তো এই যে অ্যান্টিবায়োটিক গুলো উৎপাদন হচ্ছে সেগুলো কি হয় বিভিন্ন রোগ সারাতে আমাদের হচ্ছে কাজে লাগে। তো অবশ্যই হচ্ছে তাহলে এটা কি হবে যে মানব জাতি হোক অথবা পশু যত প্রাণী আছে তাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে কি করা হয়, বিভিন্ন ধরনের হচ্ছে এই যে পশু বা হচ্ছে মানুষের ক্ষেত্রে যখন রোগ হয় তখন কি করা হয় যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে এই রোগগুলাকে ধ্বংস করা হয় বা জীবাণুগুলাকে হচ্ছে মেরে ফেলা হয়, বা এদের উৎপাদনকে কি করা হয় অ্যান্টিবায়োটিক দ্বারা হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়। তো তাহলে আমরা দেখলাম প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী। এরপরে আমরা দেখবো হচ্ছে ভিটামিন উৎপাদনকারী হিসাবেও এই যে অ্যাক্টিনোমাইসিটিস এটার হচ্ছে উপকারী দিক আছে। তো এই যে ভিটামিন উৎপাদন, ঠিক আছে, তাহলে এই যে ভিটামিন যে উৎপাদন করবে আমরা এখন পর্যন্ত এই যে একটা অ্যান্টিবায়োটিকের নাম জানছি সেটা হচ্ছে কি স্ট্রেপ্টোমাইসিস। স্ট্রেপ্টোমাইসিস হচ্ছে গ্রেসিয়াস। এই যে স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস থেকে কি হয় ভিটামিন B12 উৎপাদন করা যায়। তাহলে আমরা প্রথমে উপকারী দিক দেখলাম কি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী হিসাবে, এরপরে দেখলাম কি ভিটামিন যে উৎপাদন করবে সেই ভিটামিন উৎপাদনকারী হিসাবে, ঠিক আছে। আচ্ছা বোঝা যাচ্ছে কিনা দেখেন, আচ্ছা বোঝা যাচ্ছে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি করবে যে নাইট্রোজেন সংবন্ধনকারী হিসাবে, এই যে নাইট্রোজেন সংবন্ধন। তো এই যে নাইট্রোজেন যে সংবন্ধন করবে সেই নাইট্রোজেন সংবন্ধনে কি হবে যে এই কিছু কিছু অ্যাক্টিনোমাইসিটিসের প্রজাতি আছে যারা কি করবে যে সিম জাতীয় যে উদ্ভিদ আছে সেই লিগুমিনাসি গোত্রের যে উদ্ভিদগুলো আছে এরা মূলত হচ্ছে কি যে সিম জাতীয় উদ্ভিদ। তো এই সিম জাতীয় উদ্ভিদের যে মূল আছে এই মূলগুলাতে এরা কি করবে নডিউল সৃষ্টি করবে। নডিউল মানে কি যে এখানে হচ্ছে জট পেকে পেকে দলা দলার মতো পরিণত করবে। তো এখানে কি থাকবে যে নাইট্রোজেন হচ্ছে জমা থাকবে। তো এই নাইট্রোজেন সংবন্ধন করবে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিসের কিছু প্রজাতি। এর একটা উদাহরণ হতে পারে হচ্ছে নডিউল সৃষ্টি করার মাধ্যমে যেটা করবে সেটা হচ্ছে এই যে উদাহরণ হতে পারে হচ্ছে ফ্রাঙ্কিয়া নামক একটা অ্যাক্টিনোমাইসিটিস। এছাড়াও কি করতে পারে
এই অ্যাক্টিনোমাইসিটিসের কিছু কিছু প্রজাতি আমরা পড়ছিলাম কি করতে পারে, যে মিথজীবীর মাধ্যমে হচ্ছে এরা কি করতে পারবে, যে নাইট্রোজেন সংবন্ধন করতে পারবে। তাহলে এই যে আমরা যে তিনটা দিক দেখলাম অ্যাক্টিনোমাইসিটিসের উপকারী গুরুত্ব, তো একটা দেখছি হচ্ছে কি অ্যান্টিবায়োটিক উৎপাদন করে, সেটা দেখছি। এরপরে দেখছি কি যে এরা ভিটামিন উৎপাদন করতে পারে। তো ভিটামিন উৎপাদনের ক্ষেত্রে দেখছিলাম কি স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস যেটা আছে এটা উল্লেখযোগ্য, এখান থেকে ভিটামিন B12 হচ্ছে তৈরি করা হয়। এরপরে নাইট্রোজেন যে সংবন্ধন করে, অ্যাক্টিনোমাইসিটিসের কিছু প্রজাতি আছে যারা মিথজীবী হিসাবে কি করবে, নাইট্রোজেন সংবন্ধন করবে। আবার কিছু কিছু প্রজাতি আছে যারা কি করবে, যে সিম জাতীয় উদ্ভিদ যেগুলো আছে সেগুলো মূলে কি করবে, যে নডিউল সৃষ্টি করবে। তো এই নডিউল সৃষ্টির মাধ্যমে যে নাইট্রোজেন সংবন্ধন করে এমন একটা নাম হচ্ছে কি ফ্রাঙ্কিয়া। আচ্ছা, তাহলে উপকারের দিকটা আমাদের শেষ। এরপর আমরা কি করব, যে অপকারের দিক দেখব, ঠিক আছে? আচ্ছা, এটা হয়েছে কিনা, এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে উপকারের দিক দেখলাম, এবার আমরা কি করব, যে অপকারের দিকটা দেখব। অ্যাক্টিনোমাইসিটিসের এবার হচ্ছে অপকারের দিক দেখব, ঠিক আছে? অ্যাক্টিনোমাইসিস অপকারী বা ক্ষতিকর দিক। লিঙ্কিং সব বলেছি ক্লাস থেকে শুরু করে জানা নাই। দিক বা হচ্ছে আচ্ছা থাক, অ্যাক্টিনোমাইসিটিসের অপকারের দিক। আচ্ছা, এখানে ইউজ করতে পারতেছি না। আচ্ছা, তাহলে অ্যাক্টিনোমাইসিটিসের যে অপকারের দিক আছে, এর কিছু কিছু প্রজাতি আছে কি করবে, যে রোগ সৃষ্টি করবে। তাহলে রোগ সৃষ্টিকারী হিসাবে, ঠিক আছে? তো এই যে রোগ সৃষ্টিকারী হিসাবে কি করবে, এরা হচ্ছে যে গরুর এই যে চোয়ালে যে রোগ হয় সেটা হচ্ছে সৃষ্টি করবে মূলত কি অ্যাক্টিনোমাইসিটিস। এইটার নাম হচ্ছে ল্যাম্ফিজো অফ ক্যাটেল নামক ডিজিজ। এটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিস বোভিস নামক হচ্ছে যে পরজীবী আছে সেটা দ্বারা সৃষ্টি হবে। নাম কি, যে জো অফ ক্যাটেল। ল্যাম্ফিজো অফ হচ্ছে ক্যাটল যেটা হবে, সেটাতে আমাদের যে পরজীবী যেটা থাকবে সেটার নাম হচ্ছে অ্যাক্টিনোমাইসিস বোভিস। সরি, এটা ভুল হয়ে গেছে বানানটা। অ্যাক্টিনোমাইসিস বোভিস নামক যে পরজীবী আছে সেটা দ্বারা কি হবে, যে গবাদি পশুর যে মুখে যে ঘা হয় সেটার নাম হচ্ছে ল্যাম্ফিজো অফ ক্যাটল। এছাড়াও কি হতে পারে, পটেটো যে আলু আছে, আলুর হচ্ছে স্ক্যাব রোগ হতে পারে। এইটা যে পরজীবী দ্বারা হবে সেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস নামক পরজীবী দ্বারা আলুর হচ্ছে রোগ হতে পারে, সেটার নাম হচ্ছে স্ক্যাব রোগ আলুর। এরপরে আমরা হচ্ছে যেটা দেখব 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে খাদ্যদ্রব্য নষ্ট করে হিসেবে। তো এই যে খাদ্যদ্রব্য যে নষ্ট করবে, এরা কি করবে,
যে বিভিন্ন দুগ্ধ জাতীয় যে খাবার আছে সেগুলোতে এরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এই অ্যাক্টিনোমাইসিটিস গুলো মানে দুর্গন্ধের সৃষ্টি করবে। এর ফলে কি হবে, যে খাদ্যদ্রব্যগুলো নষ্ট হবে, বিশেষ করে দুগ্ধ জাতীয় যে খাদ্যগুলো আছে সেগুলোতে এই অ্যাক্টিনোমাইসিটিস গুলো কি করে, যে দুর্গন্ধর সৃষ্টি করে। এরপরে আরেকটা জিনিস দেখবো আমরা হচ্ছে 3 নাম্বার যে অপকারী দিক আছে সেটা হচ্ছে কি দেখবো, যে তো এই যে আমরা 3 নাম্বার যেটা দেখলাম যে পোষক দ্রব্য নষ্ট করবে। তো এখানে যে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো আছে, এই মাইসিটিস গুলা কি হবে, যে আমাদের যে পোষক যেটা থাকবে, বিশেষ করে বিভিন্ন ধরনের কাপড় এবং হচ্ছে বিভিন্ন ধরনের যে বস্তু আছে এগুলোতে এরা হচ্ছে আক্রমণ করে কি করতে পারবে, যে তাদের যে স্বাভাবিক বর্ণ যেটা বৈচিত্র্য যেটা থাকবে সেটাকে নষ্ট করে ফেলবে, করে এরা কি করবে, বিবর্ণ আকার ধারণ করাবে। তাহলে আমরা এটা হচ্ছে 5 নাম্বার আমাদের যে সর্বশেষ যে টপিকটা ছিল সেটা। তো আমরা প্রথমে দেখছি অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে কি। অ্যাক্টিনোমাইসিটিস যদি আবার হচ্ছে রিপিট করি, অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে আদিকোষী এককোষী জীব যাদের কি থাকে, বহু শাখা প্রশাখা বিশিষ্ট মাইসিলিয়াম থাকে এবং যারা কনিডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি অ্যাক্টিনোমাইসিটিস। এরপর আমরা দেখছিলাম অ্যাক্টিনোমাইসিটিসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো। এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখছিলাম প্রথমে আমরা সংজ্ঞা যেটা পড়ছি, সংজ্ঞা থেকে আসলে যে কোনো জিনিসের বৈশিষ্ট্য লেখা যায়। তো সংজ্ঞাতে আমরা ছিল কি, এরা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী জীব ছিল। তারপরে হচ্ছে এদের কি দেহ বহু শাখা প্রশাখা বিশিষ্ট মাইসিলিয়াম দ্বারা গঠিত। তারপরে এই যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো আমাদের কি ছিল, নিউক্লিয়াস গুলো হচ্ছে বহু শাখা প্রশাখা বিশিষ্ট। তো এই বহু শাখা প্রশাখা বিশিষ্ট মাইসিলিয়াম দ্বারা গঠিত তো দেখলাম। এরপরে এদের হচ্ছে কি ছিল, যে বহু নিউক্লিয়াস ছিল, তো এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে সিনোসাইটিক। এরপরে দেখছিলাম কি অ্যাক্টিনোমাইসিটিস গুলো আমাদের হচ্ছে যে অধিকাংশ যে সদস্যগুলো আছে তারা হচ্ছে কি হবে, মৃতজীবী হবে এবং কিছু সদস্য আছে যারা হচ্ছে পরজীবী হবে। এবং এই যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো যে আমরা বংশ বিস্তার যে করবে, এই বংশ বিস্তারের জন্য যে তাপমাত্রা প্রয়োজন হয় সেটা আমরা দেখছিলাম কত, 28 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপর আমরা দেখছিলাম হচ্ছে বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি দেখছিলাম, যে এদের যে যৌন জনন হয় সেই যৌন জনন মানে এদের হচ্ছে যৌন জননটা অনুপস্থিত হয় এই অ্যাক্টিনোমাইসিটিস এর ক্ষেত্রে। আর এদের হচ্ছে যে অযৌন জনন ঘটে, এই অযৌন জনন 3টা উপায়ে ঘটে। একটা হচ্ছে কনিডিয়াস সৃষ্টির মাধ্যমে, একটা কি হয় যে বাইনারি ফিশনের মাধ্যমে, আর একটা হয় হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে। তো এরা প্রধানত যে মাধ্যমে অযৌন জনন ঘটে সেটার নাম হচ্ছে কনিডিয়া সৃষ্টির মাধ্যমে। তারপরে আমরা দেখছিলাম কি, যে এরা হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে অনেকগুলা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস কি করে, বসবাস করে কলোনিবদ্ধ ভাবে, এজন্য এদেরকে আমরা বলি হচ্ছে ছত্রাক ছত্রাক। তো এরপরে আমরা হচ্ছে যে ব্যাকটেরিয়া এবং অ্যাক্টিনোমাইসিটিস এর যে পার্থক্য দেখছিলাম, সেখানে আমরা হচ্ছে প্রথমে দেখছি যে সংজ্ঞা, এরপরে এই যে এদের যে বৈশিষ্ট্য ছিল বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স সেগুলো দেখছিলাম। এর মধ্যে অন্যতম ছিল হচ্ছে কি, যে অ্যাক্টিনোমাইসিটিস যে অযৌন জনন ঘটায় সেটা হচ্ছে কনিডিয়ার মাধ্যমে। আর আমাদের হচ্ছে কি হয়, যে ব্যাকটেরিয়া গুলা যে প্রধানত যে অযৌন জনন ঘটায় সেটা ঘটায় হচ্ছে আপনার কনজুগেশন সৃষ্টির মাধ্যমে। এরপরে আমরা দেখছিলাম কি, যে অ্যাক্টিনোমাইসিটিস এর ক্ষেত্রে আমাদের যৌন জনন সম্পর্কে কোনো ধারণা এখন পর্যন্ত আমরা পাই না, মানে এখানে যৌন জনন অনুপস্থিত। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম সেটাতে কি দেখছিলাম, যে ব্যাকটেরিয়ার যে যৌন জনন ঘটে সেটা হচ্ছে কনজুগেশন সৃষ্টির মাধ্যমে। তো এরপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের আমরা হচ্ছে পার্থক্য দেখছিলাম। এরপরে আমরা কি করছিলাম, যে অ্যাক্টিনোমাইসিটিস এর যে গঠনটা আছে সেই গঠনটা আমরা হচ্ছে দেখছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা হচ্ছে কি করছিলাম, যে অ্যাক্টিনোমাইসিটিস এর হচ্ছে গঠনটা দেখছিলাম। সেখানে আমরা দেখছিলাম কি, যে অ্যাক্টিনোমাইসিটিস এর প্রথম যে 5 থেকে 7 দিন অবস্থা পর্যন্ত যে দৈহিক গঠনটা হয় সেই মাইসিলিয়ামটার নাম আমরা দিছিলাম কি, যে প্রাইমারি মাইসিলিয়াম বা হচ্ছে প্রাথমিক মাইসিলিয়াম। এরপরে 7 দিন পর থেকে যে গঠনটা এটা লাভ করবে সেটাকে আমরা বলছিলাম কি, যে বায়ো মাইসিলিয়াম বা হচ্ছে গৌণ মাইসিলিয়াম বা সেকেন্ডারি মাইসিলিয়াম। তো এই সেকেন্ডারি মাইসিলিয়াম গুলা হয় হচ্ছে অনেক শাখা প্রশাখা বিশিষ্ট। তো এই শাখা প্রশাখা গুলোর
মাথায় হচ্ছে কি থাকে, বিশেষ ধরনের স্পোর সৃষ্টি হয় যেগুলো হচ্ছে গুচ্ছাকারে থাকে। আর এই গুচ্ছাকারে স্পোর গুলাকে আমরা বলতেছি কি, যে হচ্ছে কনিডিয়া, যার মাধ্যমে মূলত হচ্ছে এই অ্যাক্টিনোমাইসিটিস বংশ বিস্তার করে থাকে। এরপরে আমরা হচ্ছে দেখছিলাম কি, যে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস থেকে যে আমাদের অ্যান্টিবায়োটিক উৎপাদন হয়, সেই অ্যান্টিবায়োটিক গুলোর নাম দেখছিলাম, এবং এই স্টেপটম কি বলে অ্যাক্টিনোমাইসিটিসের যে প্রজাতি গুলা থেকে এই অ্যান্টিবায়োটিক গুলো উৎপন্ন হয়, সেই অ্যান্টিবায়োটিক গুলা হচ্ছে প্রজাতির নামও আমরা দেখছি। এরপরে আমরা হচ্ছে দেখছি সর্বশেষে এসে যে অ্যাক্টিনোমাইসিটিসের যে গুরুত্ব আছে, সেই অ্যাক্টিনোমাইসিটিসের গুরুত্বগুলো দেখছি। প্রথমে দেখছি হচ্ছে এরা কি করে, অ্যান্টিবায়োটিক উৎপাদন করে, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক। আমরা হচ্ছে 5টা অ্যান্টিবায়োটিকের নাম দেখছিলাম। তো আপনারা যদি এই অর্থনৈতিক গুরুত্ব আসে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে লিখবেন ওই 5টাই হচ্ছে উদাহরণ হিসেবে দিবেন। এরপরে আমরা লিখছিলাম কি, অ্যান্টিবায়োটিক উৎপাদন করে। তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা হচ্ছে কি বলে, যে ভিটামিন উৎপাদনকারী হিসেবে। তো এই ভিটামিন উৎপাদনকারী হিসেবে আমরা দেখছিলাম যে স্ট্রেপ্টোমাইসিস যে গ্রেসিয়াস যেটা আছে প্রজাতি, সেই প্রজাতিটা কি করে, যে ভিটামিন B12 হচ্ছে উৎপাদন বেশি করে, সেটা আমরা দেখছি। এরপরে আমরা যেটা দেখছিলাম 3 নম্বরে যেটা দেখছিলাম, সেটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে। তো এই যে অ্যাক্টিনোমাইসিটিস গুলো আছে, কিছু প্রজাতি আমরা দেখছিলাম মৃতজীবী এবং হচ্ছে কিছু পরজীবী। তো মৃতজীবী প্রজাতিগুলো কি করে, মূলত এরা হচ্ছে এই যে নাইট্রোজেন সংবন্ধন করে সঞ্চয় করে রাখে। এবং আরো কিছু প্রজাতি আছে যারা কি করবে, যে লিগুমিনাসি যে উদ্ভিদগুলো আছে, মানে আপনার হচ্ছে সিম জাতীয় যে উদ্ভিদ, সেই উদ্ভিদের মূলে নডিউল সৃষ্টি করে নাইট্রোজেনকে জমা করবে বা হচ্ছে সংবন্ধন করবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখছি কি অ্যাক্টিনোমাইসিটিসের যে অপকারী দিক। তো সেই অপকারী দিকে আমরা দেখছিলাম হচ্ছে এই অ্যাক্টিনোমাইসিটিস গুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। তো এর মধ্যে আমরা হচ্ছে একটা লিখছি যে ল্যাম্পেজো অফ ক্যাটল, মানে হচ্ছে গরুর মুখে যে ঘা হয় সেটা। তো এইটার জন্য যে পরজীবী দায়ী, সেটার নাম হচ্ছে অ্যাক্টিনোমাইসিস বোভিস। এরপরে আমরা আরেকটা আমি বলছিলাম, সেটা হচ্ছে কি আলুর স্ক্যাব রোগ সৃষ্টি হয়, সেটার জন্য যে হচ্ছে পরজীবীটা দায়ী, সেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস। এরপরে আমরা দেখছি হচ্ছে খাদ্যদ্রব্য নষ্টকারী হিসেবে। তো অ্যাক্টিনোমাইসিটিসের বিভিন্ন প্রজাতি আছে যারা কি করে, যে খাদ্যদ্রব্য গুলোকে হচ্ছে দুর্গন্ধযুক্ত করে, মানে স্বাদকে নষ্ট করে দেয়। বিশেষ করে দুগ্ধ জাতীয় যে দ্রব্যগুলো আছে, সেগুলোকে এরা হচ্ছে কি করে, যে গুণাগুণ গুলা নষ্ট করে দেয়, খাবারটাকে নষ্ট করে ফেলে। এরপর আমরা দেখছিলাম হচ্ছে পোষক দ্রব্যকে এরা নষ্ট করে ফেলে। পোষক দ্রব্য হচ্ছে যেমন আমি উদাহরণ দিছিলাম, যে হচ্ছে পোশাক হতে পারে বা কোনো হচ্ছে বস্তু হতে পারে, যেটার কি করে এরা আক্রমণ করার ফলে স্বাভাবিক বর্ণটাকে নষ্ট করে কি করে, যে হচ্ছে অন্য একটা বর্ণের সৃষ্টি করে। আর তাহলে আমাদের হচ্ছে যে 5টা টপিক ছিল সিলেবাসের আলোচনার ভিতরে, আমরা হচ্ছে 5টাই শেষ করছি। তো আপনারা হচ্ছে আজকের এই অ্যাক্টিনোমাইসিটিস থেকে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ধন্যবাদ সাজুদ্দিন শাহিনকে, তুমি থাকো এখানে। সে আমার ছোট ভাই, ঢাকা কলেজ থেকে অনার্স সম্পন্নকারী। সে আমার বলতে পারেন সবচেয়ে বড় একটা হেল্পিং হ্যান্ড। এই শাহিন, তার কাছ থেকে আমি যখনই ঢাকা যাই, তার বাসায় সেখানে আমি উঠি। পাশাপাশি যে কোনো হেল্পে আমি যে কোনো প্রয়োজনে সবসময় কাছে পেয়েছি শাহিনকে। শাহিনের প্রতি সবসময় অশেষ কৃতজ্ঞতা এবং দোয়া আমার। ঠিক আছে, আমি নিজে যেটা ফোকাস করলাম। আচ্ছা, তার আগে আপনারা বলেন, আমার যেসব স্টুডেন্ট কোর্সে ভর্তি আছো তোমরা, তোমরা একটু বলো যে ক্লাসটা কেমন লেগেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক আছে, মিলন রায়, জয়দীপ, টমাস, তোমরা যারা আছো, রাত্রি, যারা তোমরা আছো, একটু খুব দ্রুত বলো কেমন লেগেছে তোমার ক্লাসটা। ঠিক আছে, দ্বিতীয়ত যেটা বলতে চাই, শুরুর দিকে যে একটা জড়তা কিন্তু সবারই থাকে। শুরুর দিকে আমি ফিল করছিলাম যে শাইনে একটু নার্ভাসনেস ফিল হচ্ছে, কিন্তু একটু পরে শাহিন কিন্তু তার একদম চেনাশোনা চলে আসতে পারছে। সুতরাং আমি যেটা মনে করি, শাহিন তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। জানি না সেটা তোমাদের জন্য কতটুকু হেল্প হবে, আমরা এটা বিশ্বাস করছি, এবং যে তোমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি আমরা। ইজি বায়োলজি যা কিছু দিয়েছিলাম তোমাদেরকে, সেটা আমরা সরবরাহ করছি। দ্বিতীয়ত যেটা কথা, তোমাদের যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, টমাস রায় বলছে অনেক ভালো, প্রীতম রায় বলছে ভালো, হ্যাঁ, আমরা আশা করছি আমরা শাহিনকে আমাদের যে কোর্স যেটা রানিং আছে অনার্স প্রথম বর্ষ, যে আমাদের কোর্সটা যেটা রানিং করতেছি, এই কোর্সটার মধ্যে আমরা শাহিনকে খুব ভালোভাবে যুক্ত করতে পারবো ইনশাল্লাহ। তার মেধা, তার পরিশ্রমের কাজে লাগিয়ে আমরা হ্যান্ডআউট থেকে শুরু করে, পিডিএফ থেকে শুরু করে ক্লাস, পাশাপাশি আমাদের ইজি বায়োলজির মান সেবা উন্নত করার জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু সরবরাহ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা চাচ্ছ, আমরাও চাচ্ছি, আমিও চাচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই শাহিন আমাদের অনলাইন লাইভ ক্লাসে সংযুক্ত থাকবে তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই,
দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।